ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত প্রায় 4,500 মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার জন্য $20 কোটি একটি বিশেষ তহবিল গঠন করেছে ভেনেজুয়েলার সরকার। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চলছে বেঁচে থাকার মানুষদের খোঁজ। রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর লা গুয়াইরায় ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছে বহু মানুষ। ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়িয়েছে 200, আহত হাজার হাজার মানুষ। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। সেই সাথে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার জন্য $20 কোটি একটি বিশেষ তহবিল গঠন করেছে ভেনেজুয়েলার সরকার। Principalmente sobre las zonas de la Gran Caracas. প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজে সহায়তার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভারী যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মহারা মানুষের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিশেষ ঋণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের কয়েকটি এলাকা। লা গুয়াইরায় একটি 10তলা হোটেল ধসে পড়েছে। কারাকাসের কয়েকটি এলাকায় ভবন ভেঙে পড়েছে। এছাড়া ট্রুজিলো, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া ও মিরান্ডা অঞ্চলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অন্তত 30টি আফটার শক অনুভূত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। আর উদ্ধার অভিযানে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কাতার সহ কয়েকটি দেশ। কানাডা জরুরি খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার জন্য প্রাথমিকভাবে $35 লাখ সহায়তা দিয়েছে। দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং ত্রাণ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেওয়ান মোবাশ্বের হোসেন, 71। ইতিহাসে 100 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায়। পরপর 2টি বড় ভূমিকম্প প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি ডেকে এনেছে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কাও। দেশটিতে আগে থেকেই বিপর্যস্ত অর্থনীতির উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে শক্তিশালী এই ভূমিকম্প। ক্ষতির পরিমাণ হতে পারে $10 থেকে $100 বিলিয়ন। দর্শক আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। বিশ্বের বৃহত্তম তেল মজুদের দেশ হওয়া সত্ত্বেও গত এক দশকে ভেনেজুয়েলার অর্থনীতি ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ব্যাপক দুর্নীতি, তেল খাতের অব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের অতিমুদ্রাস্ফীতির কারণে 2013 সালের পর থেকে দেশটির অর্থনীতি প্রায় 80% সংকুচিত হয়েছে। চলতি বছরেও দেশটির প্রায় 80 লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। জ্বালানি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি ছিল নিয়মিত ঘটনা। এমন পরিস্থিতিতে ভূমিকম্প পরবর্তী জরুরি চাহিদা সরবরাহ ব্যবস্থাকে আরও সংকটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলায় বুধবারের জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন, সড়ক, হাসপাতাল এবং বিদ্যুৎ ও পানির অবকাঠামো পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক হিসাব বলছে, এই দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $10 থেকে $100 বিলিয়ন মধ্যে হতে পারে, যা সর্বোচ্চ অঙ্কটি ভেনেজুয়েলার পুরো অর্থনীতির আকারের কাছাকাছি। এদিকে ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক সহায়তা কতদূর পৌঁছাবে তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ বহু বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার জন্য এই জোড়া ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পুনরুদ্ধারের স্বপ্নের ওপর আরেকটি বড় আঘাত। দেওয়ান মোবাশ্বের হোসেন, 71। ভেনেজুয়েলায় বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর নতুন করে আলোচনায় এসেছে দেশটির ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস। গত 1 শতাব্দীরও বেশি সময় বারবার কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার এই দেশ। কোনো ভূমিকম্প কেড়ে নিয়েছে শত শত প্রাণ, আবার কোনোটি বদলে দিয়েছে পুরো অঞ্চলের বাস্তবতা। ভেনেজুয়েলার ইতিহাসের উল্লেখযোগ্য ভূমিকম্পগুলোর কথা জানাচ্ছেন চৈতি সরওয়ার।
দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের দেশ ভেনেজুয়েলার উত্তরাংশ জুড়ে আছে একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইন। ফলে ভূমিকম্প প্রবণ অঞ্চলের একটি দেশে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। বিভিন্ন সময়ে বড় বড় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পাশাপাশি রয়ে গেছে ভয়াবহ স্মৃতি। ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি আঘাত হানে 1900 সালে। রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল 7.6 থেকে 7.7। ব্যাপক এলাকা জুড়ে হওয়া কম্পনে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। এর পরের রেকর্ডটা হয় 1967 সালে। কারাকাসের কাছে 6.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্রার দিক থেকে এটি সবচেয়ে বড় না হলেও ক্ষয়ক্ষতির দিক থেকে ছিল ভেনেজুয়েলার অন্যতম ভয়াবহ বিপর্যয়। এই ভূমিকম্পে প্রাণ হারান অন্তত 225 জন, আহত হন 2000-এরও বেশি মানুষ। আজও সেই ভূমিকম্প ভেনেজুয়েলার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। 3 দশক পর 1997 সালে আবারও কেঁপে ওঠে ভেনেজুয়েলা। সুক্রে অঙ্গরাজ্যে আঘাত হানা 7 মাত্রার ভূমিকম্পে নিহত হন 80 জনের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সড়ক, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ভূমিকম্পটি দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও নির্মাণ কাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল কর্তৃপক্ষকে। 2018 সালেও বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা হয় ভেনেজুয়েলার। দেশটির উত্তর উপকূলের কাছে 7.2 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই কম্পনে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন ভেনেজুয়েলা এখনও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই রয়েছে। আর সেই সতর্কতার বাস্তবতা আবারও সামনে আসে 2026 সালে। শক্তিশালী ভূমিকম্প নতুন করে মনে করিয়ে দিয়েছে ভেনেজুয়েলার ভূমিকম্পের ইতিহাস এখনও শেষ হয়নি। প্রতিটি বড় ভূমিকম্পের পর উন্নত হয়েছে সতর্কতা ব্যবস্থা, পরিবর্তন এসেছে নির্মাণ নীতিতে। কিন্তু প্রকৃতির শক্তির সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে দেশটির জন্য। চৈতি সরওয়ার, 71। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনের। দেশটিতে 4 দিনে প্রাণ হারিয়েছে 200-রও বেশি মানুষ। এছাড়া ফ্রান্সে তীব্র গরম থেকে বাঁচতে পানিতে নেমে ডুবে মারা গেছেন অন্তত 40 জন। অসহনীয় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ইউরোপের বেলজিয়াম, জার্মানি, চেক রিপাবলিক এবং যুক্তরাজ্যেও। সৃষ্টি ঘটকের রিপোর্ট। তীব্র তাপদাহে নাভিশ্বাস উঠে গেছে স্পেনের বাসিন্দাদের। প্রচণ্ড গরমের কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রি সহ উত্তর স্পেনের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এসব অঞ্চলে এত গরম পড়ে না, তবে এবার সেখানে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গরমের কারণে প্রাণ যাচ্ছে বহু মানুষের। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে ফ্রান্সের মানুষও। গরম থেকে বাঁচতে পানিতে নামার পর ডুবে মারা গেছেন অনেক মানুষ। স্থানীয়দের পাশাপাশি চরম অস্বস্তিতে আছেন পর্যটকরাও। নির্ধারিত সময়ের আগেই ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছেন নিজ দেশে। বেলা বাড়লেই গরম বাড়তে থাকবে, তাই সকাল সকালই আইফেল টাওয়ারে ঘুরতে এসেছিলাম, কিন্তু টিকতে পারছি না বলে ফিরে যাচ্ছি। আমরা যথেষ্ট পানি পান করছি, ছায়ায় থাকার চেষ্টা করছি, কিন্তু তারপরও এই গরম সহ্য করা যাচ্ছে না। একই রকম চরম আবহাওয়ায় অসহনীয় ভোগান্তিতে পড়েছেন বেলজিয়ামের স্থানীয় বাসিন্দা আর পর্যটকরাও। এই সময়ে সাধারণত এমন গরম কখনো পড়ে না। আমরা এতে একদমই অভ্যস্ত নই। মনে হচ্ছে সাহারা মরুভূমির চেয়েও বেশি গরম পড়েছে এখানে। গেল কয়েকদিন ধরে তাপপ্রবাহের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতায় আছে জার্মানির বিভিন্ন শহর। দেশটিতে 50 বছরের রেকর্ড ভেঙে 36.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। শুধু মানুষই না, অস্বাভাবিক গরমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবাদি পশু এবং ফসলও। কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অনেক অফিসের সময় কমিয়ে অর্ধেক করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপের আরেক দেশ চেক রিপাবলিকের রাজধানী প্রাগেও বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা ইউরোপের মানুষ। সৃষ্টি ঘটক, 71। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বলেছেন, দক্ষিণ লেবাননে তাদের দখল করা এলাকাগুলো থেকে ইসরায়েল সরে আসবে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের উপর ইরানের যে কোনো শুল্ক বা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত এলাকা থেকে সরে যাবে না। যতদিন প্রয়োজন ততদিন এই অঞ্চলে ইসরায়েলি প্রভাব বজায় থাকবে।
এদিকে লেবাননের সংগঠন হিজবুল্লাহ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে সব ফ্রন্টে যুদ্ধ শেষ করার কথা বলা সত্ত্বেও বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে আরও 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির একটি বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্ররা হরমুজ প্রণালীতে ইরানের যে কোনো শুল্ক বা নিষেধাজ্ঞার বিরোধী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত সপ্তাহে হওয়া চুক্তি অনুযায়ী যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইরান অন্তত $30,000 কোটি তহবিল পেতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, এই অর্থ তাদের দেশের করদাতারা বহন করবে না। তাহলে এত বড় অঙ্কের অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিস্তারিত সৃষ্টি ঘটকের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরান নতুন যে সমঝোতা স্মারকে সই করেছে সেটিতে উল্লেখ রয়েছে যে ইরানের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে $30,000 কোটি সহায়তা দেয়া হবে, কিন্তু এই অর্থ মার্কিন করদাতারা দেবে না বলে স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে তহবিলের এই আর্থিক রূপরেখা কেমন হবে তা চুক্তিতে উল্লেখিত 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ইরানকে $30,000 কোটি দিচ্ছে এমন খবর প্রত্যাখ্যান করেছিলেন। এই ধরনের দাবিকে তিনি ভুয়া খবর হিসেবেও বর্ণনা করেন। সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানে কোনো আর্থিক ভূমিকা পালনের চেয়ে মূলত একটি সহায়ক ভূমিকা পালন করবে। পুনর্গঠন কর্মসূচিটি এগিয়ে নিতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করা এবং এই পরিকল্পনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স, নিষেধাজ্ঞা থেকে ছাড় ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এই পুনর্গঠন প্রক্রিয়ায় বেসরকারি বিনিয়োগকারীরাও একটি বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক কোম্পানি ও বিনিয়োগ তহবিলগুলোকে ইরানের জ্বালানি, পরিবহন, আবাসন ও শিল্প উন্নয়নের মতো খাতগুলোতে অংশ নিতে উৎসাহিত করা যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর এর সঙ্গে আলাপকালে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, তেহরান আশা করছে এই $30,000 কোটি উৎস হবে বাইরের কোনো পক্ষ বা দেশ। এই বিনিয়োগগুলো আকৃষ্ট ও সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। তবে এই পুরো অর্থায়ন প্যাকেজের সুনির্দিষ্ট কাঠামো কেমন হবে তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে, আগামী সপ্তাহগুলোতে আলোচকরা মূলত এটি নির্ধারণ করার চেষ্টা করবেন যে বাস্তবসম্মতভাবে ঠিক কতটা পুঁজি সংগ্রহ করা সম্ভব, কোন কোন দেশ বা সংস্থা এতে অবদান রাখতে পারে এবং এই অর্থ প্রবাহের ক্ষেত্রে কী ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা কার্যকর থাকবে। সৃষ্টি ঘটক, ৭১। লেবাননে যুদ্ধবিরতির পর ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছে বাস্তুচ্যুত পরিবারগুলো। বৈরুতের বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া মানুষজন গুছিয়ে নিচ্ছেন নিজেদের জিনিসপত্র, খুলে ফেলছেন অস্থায়ী তাঁবু। তবে অনেকের ঘরই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, তাই ফিরে গিয়েও অনিশ্চয়তা কাটেনি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় এখন দেখা যাচ্ছে ঘরে ফেরা মানুষের ব্যস্ততা। বিছানা, বালিশ, কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে তুলছেন বাস্তুচ্যুত পরিবারগুলো। কয়েক মাস ধরে যে অস্থায়ী তাঁবু ছিল তাদের ঠিকানা, যুদ্ধবিরতির পর সেগুলো খুলে ফেলছেন তারা। খিয়াম এলাকার বাসিন্দা জিহাদ যুদ্ধের সময় ঘর ছেড়ে বৈরুতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করার পর যুদ্ধবিরতির সুযোগে এখন ফিরছেন পরিবারের কাছে। আমি খিয়াম থেকে বাস্তুচ্যুত। বৈরুতের গভীরি এলাকায় আমাদের বাড়ি আগের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সেটি মেরামত করেছি। এখন পরিস্থিতি শান্ত হয়েছে, তাই ফিরে যাচ্ছি। রাস্তায় থাকা সম্ভব নয়। তবে যুদ্ধ থামলেও স্বস্তি ফেরেনি সবার জীবনে। অনেকের বাড়ি এখনো থাকার মতো অবস্থায় নেই, তাই কেউ ভাড়া বাসার খোঁজ করছেন, কেউ অপেক্ষা করছেন পুনর্গঠনের। আমাদের কোনো স্থায়ী জায়গা নেই। বাবার বাড়ি ক্ষতিগ্রস্ত, ভাইয়ের বাড়িও ধ্বংস হয়েছে। আমাদের জন্য ঘর আশ্রয়ের ব্যবস্থা দরকার, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়।
যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘর্ষ অনেকটাই কমেছে, তবে ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থান করছে। কাজেই যুদ্ধ থামলেও বাস্তুচ্যুত মানুষের জন্য স্বাভাবিক জীবনে ফেরার লড়াই এখনও চলছেই। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ইউক্রেনে নতুন করে আবার হামলা চালিয়েছে রাশিয়া। এতে টার্গেট করা হয়েছে দেশটির 3টি ট্রেন ইঞ্জিন। এছাড়া 2টি পেট্রোল স্টেশনেও হামলা হয়েছে। বৃহস্পতিবার এসব হামলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে এক সহকারী ট্রেন চালক নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবকাঠামো লক্ষ্য করে গত কয়েক মাস ধরে রাশিয়া যেসব হামলা চালিয়েছে, নতুন করে তার তীব্রতা বাড়ানো হয়েছে। ইউক্রেনের সরকারি ট্রেন সংস্থার প্রধান নির্বাহী বলেছেন, একটি হামলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের সামিতে, অপর দুটি দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়াতে। এর মধ্যে জাপোরিঝিয়াতে এক সহকারী ট্রেন চালক প্রাণ হারান। তিনি বলেন, 2 জন ক্রুকে সময় মতো সরিয়ে নেওয়া হয়, তাদের কেউ আহত হয়নি। কিন্তু জাপোরিঝিয়াতে তৃতীয় একটি হামলায় একজন প্রাণ হারান। ওই হামলার সময় চালক ট্রেন থেকে বেরিয়ে যেতে সমর্থ হন, কিন্তু সহকারী চালক সামনের ক্যাবেই ছিলেন, তাকে বাঁচানো যায়নি। রুশ সেনারা এখন পর্যন্ত 100-ও বেশি ইঞ্জিনে হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন তিনি। কলকাতায় নির্মাণাধীন একটি গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। বুধবার দক্ষিণ কলকাতার তারতলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর বৃহস্পতিবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল পুলিশ ও প্রশাসনের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনার তদন্তে গুদাম নির্মাণাধীনকারী প্রতিষ্ঠানের কর্ণধার শম্ভু বেহারা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিকাদারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। নিহতদের পরিবারকে 10 লাখ এবং আহতদের 1 লাখ রুপি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। ততক্ষণ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।